আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্টের নবম লাইভ ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ শাকিল আল মাসুম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। আজকে যে অধ্যায়টি আমি তোমাদেরকে দেখাবো সেটি হচ্ছে আমাদের সিলেবাসের নবম অধ্যায়। তা আমরা ইতিপূর্বে কিন্তু অনেকগুলো অধ্যায়ে কিন্তু আমরা দেখেছি, আমরা অনেক অষ্টম অধ্যায় পর্যন্ত আমরা দেখেছি, অনেকগুলো বিষয়গুলো সম্পর্কে শিখেছি আমরা আজকে নবম অধ্যায়টি দেখব। আমি ক্লাস উপস্থাপনায় মোহাম্মদ শাকিল আল মাসুম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। আজকে যে অধ্যায়টি দেখাবো তোমাদের সেটা হচ্ছে ক্লাস এবং স্ট্রাকচার সম্পর্কে। এই ক্লাসটি কমপ্লিট হওয়ার পরে তোমরা যে সকল বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে, তোমরা সি শার্পের ক্লাস সম্পর্কে জানতে পারবে, এছাড়াও মেম্বার ফাংশন, এনক্যাপসুলেশন, কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর এবং স্ট্যাটিক মেম্বার সি শার্পের, এগুলো সম্পর্কে তোমরা জানবে। এছাড়াও তোমরা স্ট্রাকচার সম্পর্কে জানবে, স্ট্রাকচারের ব্যবহার দেখবে তোমরা। এছাড়াও তোমরা ক্লাস এবং স্ট্রাকচারের মধ্যে যে সকল পার্থক্যগুলো রয়েছে সেগুলোকে তোমরা দেখবে এবং জানতে পারবে এবং সেই পার্থক্যগুলো তোমরা বের করতে পারবে। তা প্রথমেই আমরা যদি দেখি যে ডিফাইন সি শার্প ক্লাস, আমরা সি শার্পের ক্লাসগুলো কিভাবে, সি শার্পের ক্লাস কিভাবে ডিফাইন করতে হয় আমরা সেটা দেখব। যে আমরা জানি যে অলরেডি কিন্তু আমরা ক্লাস কিন্তু ব্যবহার করেছি, কিন্তু আমরা তারপরেও আমরা একাধিক ক্লাস কিভাবে একটি প্রোগ্রামে ব্যবহার করতে হয় সেটি আমরা এই চ্যাপ্টারে আমরা দেখব। তা প্রথমেই আমরা দেখব যে সিনট্যাক্স। আমরা জানি যে কোনো জিনিসের সিনট্যাক্সটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা সেই বিষয়টা সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত কিন্তু আমরা জানতে পারবো, আমরা বুঝতে পারবো সিনট্যাক্সটা যদি আমাদের মনে থাকে। তা আমরা একটু সিনট্যাক্স দেখি। আমাদের সিনট্যাক্স তো প্রথমেই রয়েছে কি অ্যাক্সেস স্পেসিফায়ার, তারপরে রয়েছে ক্লাস, তারপরে ক্লাস নেম, তারপরে ব্র্যাকেট রয়েছে। ব্র্যাকেটটা কিন্তু এখানে কমপ্লিট করা রয়েছে। অ্যাক্সেস স্পেসিফায়ার গুলো মেম্বারদের অ্যাক্সেস রুলস এর পাশাপাশি ক্লাস কিভাবে অ্যাক্সেস করা হবে তা কিন্তু নির্দিষ্ট করে এই অ্যাক্সেস স্পেসিফায়ার। যদি মেনশন করা না থাকে তবে তার ডিফল্ট অ্যাক্সেস স্পেসিফায়ার হিসাবে ক্লাস টাইপ ইন্টারনাল হয়। মেম্বারদের জন্য ডিফল্ট অ্যাক্সেসটা মেম্বারদের জন্য সেটা হবে হচ্ছে প্রাইভেট। এরপরে আমরা ক্লাসের একটি নাম দিতে হবে, অবশ্যই এটা আমরা জানি, এটা একটি কিওয়ার্ড। তারপরে আমরা কি দিব, ক্লাসের একটি নাম দিব, তারপর ব্র্যাকেট শুরু করব। এরপরে কি আমাদের মেম্বার ভেরিয়েবল, আমরা মেম্বার ভেরিয়েবলের মধ্যে আমরা আবার কি লিখব, অ্যাক্সেস স্পেসিফায়ার থাকবে, ডেটা টাইপ থাকবে এবং ভেরিয়েবলগুলোর নাম থাকবে। এরপরে থাকবে কি মেম্বার মেথড, আমাদের কি কি ধরনের মেথড কে আমরা ডিক্লেয়ার করব, এবং তারও কিন্তু অবশ্যই কি থাকবে, তারও থাকবে হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার থাকবে, রিটার্ন টাইপ থাকতে পারে, মেথডের নাম থাকবে, প্যারামিটার লিস্ট, প্যারামিটার থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তারপর কি থাকবে, তারও কিন্তু কি থাকবে, বডি থাকবে, বডির মধ্যে সেই স্টেটমেন্টগুলো কিন্তু থাকবে। তারপরে কিন্তু আমরা এখানে কিন্তু কমপ্লিট করব, এই ব্র্যাকেটটা আবার কিন্তু আমরা এখানে কমপ্লিট করব। তা ক্লাসের মেম্বারগুলোকে আমরা ডটের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে, এটা আমাদের জেনে রাখতে হবে। ডট অপারেটর কোনো মেম্বারের নামের সাথে কোনো অবজেক্টের নামকে সে যুক্ত করে, এতটুকু আমাদের মনে রাখলেই হবে। তাহলে আসো আমরা একটি প্রোগ্রাম দেখি, আমরা প্রোগ্রাম দেখলে আমাদের অনেকটা ধারণা ক্লিয়ার হবে। আমরা এখানে দুটি ক্লাসকে ব্যবহার করেছি। প্রথমে আমরা একটি ক্লাস নিয়েছি পাবলিক টাইপের ক্লাস বক্স, তার শুধুমাত্র কি রয়েছে, তার শুধু কতগুলো ভেরিয়েবল রয়েছে, আর কিন্তু কোনো কিছুই তার নেই। আবার একটি ক্লাস ডিক্লেয়ার করলাম বক্স টেস্টার নামে, এবং এখানে কিন্তু রয়েছে মেইন মেথডটা রয়েছে।
তা আমরা জানি মেইন মেথড ছাড়া কিন্তু কোনো প্রোগ্রাম কিন্তু রান করতে পারে না। তাহলে কিন্তু আমরা দুটি ক্লাস নিলাম এবং মেইন কিন্তু থাকবে কি একটি ক্লাসের মধ্যে, সেটা হচ্ছে আমাদের বক্স টেস্টার এই ক্লাসটার মধ্যে। এখন এই ক্লাসটাকে আমরা কিভাবে অ্যাক্সেস করব? আমরা জানি যে একটি ক্লাস থেকে অন্য একটি ক্লাসকে অ্যাক্সেস করতে হলে তার কি নিতে হবে, তার একটি অবজেক্টকে ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমরা কি করব, বক্স এই ক্লাসটি, তার একটি অবজেক্ট নিলাম box1, এরপরে আবার এই ক্লাসেরই আবার একটি অবজেক্ট নিলাম box2 নামে। তাহলে কি হলো, এই ক্লাসটির দুটি অবজেক্ট নিলাম box1 এবং box2 নামে। আরেকটি ভেরিয়েবল রাখলাম আমরা ভলিউম নামে। এরপরে কি করলাম, box1 এর জন্য আমরা এই অবজেক্টের জন্য আমরা কি করলাম, মানগুলোকে আমরা ডিফাইন করে দিলাম। তা box1.height, তারপরে হচ্ছে লেন্থ, তারপরে হচ্ছে ব্রেথ, তার মানগুলোকে আমরা প্রথম অবজেক্টের জন্য আমরা ডিফাইন করে দিলাম, আবার দ্বিতীয় অবজেক্টের জন্য আবার ডিফাইন করে দিলাম মানগুলো ভিন্ন ভিন্ন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ভলিউমের দুটি রেজাল্ট আমরা পাবো, একটি হচ্ছে প্রথম অবজেক্টের জন্য, আরেকটি হচ্ছে দ্বিতীয় অবজেক্টের জন্য। এরপরে আমরা লিখলাম ভলিউম সমান box1.height, মানে প্রথম অবজেক্টের মানটাকে সে কি করবে, সে গুণ করে ক্যালকুলেশন করার পরে সেই মানটা থাকবে কোথায়, ভলিউমের মধ্যে। এরপরে আমরা আউটপুটে পাবো কি, box1 এর জন্য ভলিউমের মান পাবো, যেটি আমরা পাবো 210। আবার box2 এর ক্ষেত্রে আমরা আবার এই মানগুলোকে কিন্তু আমরা পাবো, এই মানগুলো এখানে চলে যাবে, তারপরে ক্যালকুলেশন হওয়ার পরে কিন্তু সে আবার box2 এর জন্য ভলিউমের মানটাকে সে আমাদের আউটপুটে দেখাবে। তাহলে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে কি দেখলাম, দুটি ক্লাসকে আমরা কিভাবে ব্যবহার কিন্তু করতে পারি। তা আমরা দুটি ক্লাস ব্যবহার করলাম, বক্স আর হচ্ছে বক্স টেস্টার। এরপরে আমরা দেখব যে এক্সপ্লেইন মেম্বার ফাংশনস এন্ড এনক্যাপসুলেশন। তা আমরা মেম্বার ফাংশন আসলে কি জিনিস, আমরা ফাংশন অধ্যায়ে বা মেথড অধ্যায়ে কিন্তু আমরা কিভাবে বিভিন্ন ধরনের মেথড বা ফাংশন, আসলে আমরা মেথডকেই কিন্তু ফাংশন বলবো। আমরা কিভাবে একটি মেথড বা একটি ফাংশন তৈরি করতে হয় তা কিন্তু আমরা গত অধ্যায়টাই কিন্তু আমরা দেখেছি। আমি বলেছি যে আসলে তোমাদের দু ধরনের মেথড, কিন্তু একটি হচ্ছে প্রিডিফাইন্ড আর একটা হচ্ছে আমরা ইউজার ডিফাইন্ড। তা আমরা এখানে যেসব ফাংশনগুলোকে ব্যবহার করব বা আমাদের প্রোগ্রামে যে সকল ফাংশনগুলো আমাদের ব্যবহার করার প্রয়োজন হয়, সেগুলো কিন্তু আমরা মেইনলি কিন্তু ব্যবহার করি হচ্ছে আমরা যখন একটা সফটওয়্যার তৈরি করব বা আমরা একটা বড় প্রোগ্রাম যখন লিখবো, তখন কিন্তু আমাদের ইউজার ডিফাইন্ড কিন্তু আমাদের মেথড কিন্তু খুবই প্রয়োজন হবে। তো এখানেও কিন্তু জাস্ট আসলে আমরা কয়েকটি ইউজার ডিফাইন্ড আমরা মেথডকে এখানে দেখিয়েছি, যেটা হচ্ছে পাবলিক ভয়েড সেট লেন্থ, তার মধ্যে প্যারামিটার রয়েছে ডাবল লেন্থ। আবার আমরা কি করলাম, যে লেন্থটাকে আবার লেন্থের মধ্যে রাখলাম এবং এটা ভয়েড, মানে সে কোনো মানকে কিন্তু রিটার্ন করবে না। আবার এখানেও আবার বিআরই, এটাকে আবার রাখলাম ব্রেথ নামে একটির মধ্যে রাখলাম। আমরা জাস্ট আমরা একটা ফাংশন আমরা তৈরি করলাম, আমরা একটি প্রোগ্রাম দেখি এখন, তাহলে আমাদের ধারণাটা খুব ক্লিয়ার হবে। তো এখানেও আমি দুটি ক্লাসকে ব্যবহার কিন্তু করেছি। তাহলে প্রথম ক্লাস হচ্ছে বক্স। তা আমাদের উদ্দেশ্য কি আসলে, আমরা কিভাবে মেম্বার ফাংশনগুলোকে আমরা ব্যবহার করব, কিন্তু মেম্বার ফাংশনগুলোকে ব্যবহার করব সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের মেম্বার ফাংশনগুলো কোনটি, এগুলো কিন্তু মেম্বার ফাংশন। তাহলে আমরা তিনটি ভেরিয়েবল নিলাম এবং সেগুলোকে প্রাইভেট টাইপের নিলাম, শুধুমাত্র আমরা এই ক্লাসগুলোতেই ব্যবহার করার জন্য। এরপরে আমরা একটি মেথড নিলাম ভয়েড সেট লেন্থ, তার প্যারামিটার হচ্ছে লেন। এরপরে এই যে লেন, সে মানটা কোথায় পাবে, আসলে পাবে হচ্ছে এখান থেকে আসবে, যখন আমরা এটার অবজেক্টের মাধ্যমে যখন এটাকে কল করব, অ্যাকচুয়াল প্যারামিটারের মান কপি হবে কোথায়, ফর্মাল প্যারামিটারের মধ্যে, তখন লেন্থের মান হবে কিন্তু 8.0 হবে। আবার এটার ক্ষেত্রেও কিন্তু কি সেম কিন্তু হবে, আবার এটার ক্ষেত্রেও কিন্তু এই মানটা কিন্তু কপি হয়ে আসবে কিন্তু এখানে। তাহলে কি হবে, এই লেন্থ, ব্রেথ এবং হাইট, এই তিনটার মান যখন আমরা পাবো, তখন কি হবে, এখানে ক্যালকুলেশন হবে। ক্যালকুলেশন হওয়ার পরে এই মানটাকে সে রিটার্ন করবে কোথায়, এই যে এখানে গেট ভলিউম, এখানে কিন্তু সে রিটার্ন করবে। করার পরে সে ওই ভলিউমের মধ্যে কিন্তু সে মান থাকবে। এটা কি হলো, প্রথম অবজেক্টের জন্য। কারণ কি, আমরা যখন প্রোগ্রামটা যখন রান করবে, তখন কিন্তু সে শুরু করবে কোথা থেকে,
মেইন থেকে যখন সে কিভাবে অবজেক্ট পাবে, যে বক্সের অবজেক্ট কি বক্স 1, আবার কি বক্স 2 এর অবজেক্ট হচ্ছে এই বক্সেরই আবার দ্বিতীয় অবজেক্ট হচ্ছে বক্স 2। তাহলে কি হবে, আমাদের এই মানগুলো আবার পরবর্তীতে আবার এখানে কপি হবে। তাহলে কি প্রথম অবজেক্টের জন্য আমরা এই মানগুলো কিন্তু আমাদের এখানে কপি হবে, তারপরে আমরা রেজাল্ট পাবো 504 পাবো। আবার দ্বিতীয় অবজেক্টের ক্ষেত্রে কিন্তু এই মানগুলো আবার কপি হবে এখানে, তারপর ক্যালকুলেশন হওয়ার পরে যখন এখানে আসবে তখন কিন্তু আমরা মান পাবো এই 6120 কিন্তু পাবো। তাহলে আমরা দেখলাম কি যে আমরা কিভাবে মেম্বার ফাংশন গুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি। এগুলো হচ্ছে আমাদের কি মেম্বার ফাংশন, যেটা হচ্ছে ক্লাস বক্স ক্লাসের কিন্তু অংশ। তাহলে আমরা অন্য ক্লাস থেকেও কিন্তু সেই এই মেম্বার ফাংশন গুলোর মধ্যে যে প্যারামিটারের মধ্যে কিন্তু আমরা অন্য ক্লাস তার অবজেক্টের মাধ্যমে কিন্তু আমরা অ্যাকচুয়াল প্যারামিটার থেকে কিন্তু আমরা ফর্মাল প্যারামিটারে কপি করে দিয়েছি। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এগুলো কিন্তু খুবই সহজ, এবং তোমরা যেহেতু মেথড অধ্যায়টি তোমরা দেখেছো, মেথড অধ্যায়টি দেখার ফলে কিন্তু তোমাদের এই সকল বিষয়গুলো খুবই ক্লিয়ার হওয়াটাই উচিত আর কি, আমি মনে করি, এবং আশা করি আমি যে তোমরা আসলে এটা বুঝতে পারছো। এরপরে আমি দেখাবো তোমাদেরকে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন আসলে কি জিনিস, আমরা কিন্তু এনক্যাপসুলেশন সম্পর্কে কিন্তু আমরা অলরেডি কিন্তু আমরা পড়েছি। আমরা এনক্যাপসুলেশন কি সেটা সংজ্ঞা জানি। তারপরে আমাদের এনক্যাপসুলেশনটা কিন্তু খুবই আমাদের এটি গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। যে আমরা জানি যে আসলে আমাদের ডেটা গুলোকে যদি আমরা বাইরের অবাঞ্ছিত অ্যাক্সেস থেকে রক্ষা করতে চাই, তখন কিন্তু আমরা কি এনক্যাপসুলেশনের ব্যবহার কিন্তু করি। আসলে কি এনক্যাপসুলেশন কিভাবে আসলে কাজ করে সেটা আমাদের আসলে জানা দরকার। এনক্যাপসুলেশন যদি আমরা এটাও অ্যাক্সেস স্পেসিফায়ারের মাধ্যমে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, এবং এটি আমরা কিভাবে করতে পারি আমরা, এবং যে অ্যাক্সেস স্পেসিফায়ার গুলো কি থাকতে পারে, প্রাইভেট থাকতে পারে, তার পাবলিক থাকতে পারে, প্রোটেক্টেড থাকতে পারে, ইন্টারনাল থাকতে পারে, প্রোটেক্টেড ইন্টারনাল থাকতে পারে। আসলে প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফায়ার যে সেটা কি করে, সেটা আমাদের আসলে মেম্বার ভেরিয়েবল এবং মেম্বার ফাংশন গুলোকে সে অ্যাক্সেস স্পেসিফায়ারের মাধ্যমে সে হাইড করতে পারে। আমরা যেখান থেকে চাবো যে এটা যেন হাইড করা হয়, যে কোন ক্লাস এটাকে ব্যবহার করতে পারবে বা কে করতে পারবে কে করতে পারবে না, যে অবাঞ্ছিত অ্যাক্সেস থেকে এটাকে আমরা রক্ষা করার জন্য আমরা এই সকল স্পেসিফায়ার গুলোকে আমরা ব্যবহার করব। এই ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা রোধ করতে পারবো যে আসলে আমাদের কোন কোন ডেটাটাকে কে ব্যবহার করতে পারবে কে ব্যবহার করতে পারবে না। তো এখানে একটি প্রোগ্রাম দেখি যে আসলে এখানে নিলাম ক্লাস রেক্ট্যাঙ্গেল একটি ক্লাস, আবার এখানে নিলাম পাবলিক ক্লাস এক্সিকিউট রেক্ট্যাঙ্গেল, দুটি ক্লাস এখানে নিলাম। তো এখানে আমরা লিখলাম যে প্রাইভেট ডাবল লেন্থ, আবার লিখলাম প্রাইভেট ডাবল উইথ। এখন এই যে লেন্থ লিখলাম এবং এটা কি প্রাইভেট টাইপের আমরা ডিক্লেয়ার করলাম। তা প্রাইভেট টাইপের ডিক্লেয়ার করলে কিন্তু সে কি করতে পারবে না, সে কিন্তু এটাকে কিন্তু অন্য ক্লাস থেকে কিন্তু কেউ অ্যাক্সেস করার কিন্তু সুযোগ তার নাই, যেহেতু এটাকে আমি কি করলাম প্রাইভেট কিন্তু করলাম। যখন আমি পাবলিক করব তখন কিন্তু কি হবে, তখন এটাকে অন্য ক্লাস থেকে কিন্তু অ্যাক্সেস করার সুযোগ রয়েছে। তো এখন আমি কি করলাম পাবলিক ভয়েড অ্যাক্সেস ডিটেইলস একটি মেথড নিলাম, এখানে এই দুটো ভেরিয়েবলের মধ্যে আমি কি রাখলাম, তাদের মানটাকে আমি ইনপুট হিসাবে নিলাম, এবং আমাদের দুটি মেসেজ দেখাবে এন্টার লেন্থ, তখন আমি একটি মানকে এখানে ইনপুট করব যা থাকবে কোথায় লেন্থের মধ্যে, আবার এন্টার উইথ এখানে একটা ইনপুট করব যা থাকবে হচ্ছে উইথের মধ্যে। এরপরে পাবলিক গেট এরিয়া, এখানে কি হবে, সে রিটার্ন করবে লেন্থ এবং উইথের মানটাকে সে রিটার্ন করবে গেট এরিয়া। এরপরে সে যখন রিটার্ন করবে তারপর কি কোথায় রিটার্ন করবে, সে যখন এটাকে আমি যেখানে ডাকবো আর কি। এরপর পাবলিক ভয়েড ডিসপ্লে, তখন সে ডিসপ্লে করবে কি লেন্থের মান উইথ এবং এরিয়া, এই যে এরিয়াকে এখানে সে রিটার্ন করবে যখন যেখানে আমি এটাকে কল করেছি। কিন্তু এটা হচ্ছে প্রথম ক্লাস। এবার দ্বিতীয় ক্লাসের ক্ষেত্রে যা হচ্ছে, আমি রেক্ট্যাঙ্গেল ক্লাসের একটি অবজেক্ট নিলাম, আর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল ক্লাসের একটি অবজেক্ট, আর ডট অ্যাকসেপ্ট ডিটেইলস এটাকে কল করলাম। এরপরে আমি কল করলাম এই ডিসপ্লেটাকে আর ডট ডিসপ্লে, কারণ কি আমি ডিসপ্লেটাকে কল করলেই কিন্তু আমি এই যে গেট এরিয়া আমার যে রেজাল্ট এরিয়ার মানটাকে কিন্তু আমরা পাবো।
কারণ এই গেট এরিয়া সে কিন্তু এইটাকে গুণ করে কিন্তু রিটার্ন করেছে কোথায়, এখানে কিন্তু রিটার্ন হয়েছে, এবং এখানে কিন্তু কল করার ফলে কিন্তু আমি এটাকে পাচ্ছি। তাহলে আমি অবজেক্ট নিলাম, অবজেক্ট নেওয়ার পরে আমি এই মেসেজটা আমি পাবো, তারপরে আমি মান দিব, তারপরে যেহেতু আমি ডিসপ্লে মেথডটাকে কল করলেই কিন্তু আমি রেজাল্ট পাবো এরিয়া। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, আসলে এনক্যাপসুলেশনের ফলে যেটা করছে, আমি এখানে প্রাইভেট ডিক্লেয়ার করার ফলে কি হচ্ছে, এটাকে কিন্তু এই ক্লাসের বাইরে অন্য কেউ কিন্তু অ্যাক্সেস করার কিন্তু সুযোগ নেই। এটাকে আমি অ্যাক্সেস করলাম যখন এটাকে পাবলিক মেথডের মাধ্যমে। এটি হচ্ছে আমাদের মনে রাখার মানে মূল বিষয়টা আর কি। এরপরে দেখব যে মেনশন দা ইউজ অফ কনস্ট্রাক্টর এন্ড ডিস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর কি জিনিস, আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কনস্ট্রাক্টর কি জিনিস আমরা যদি জানি, যে আমরা কনস্ট্রাক্টরের ব্যবহারটাও দেখব, যে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরের ব্যবহারটা। কনস্ট্রাক্টর হচ্ছে স্পেশাল মেথড যা অবজেক্ট ইনিশিয়ালাইজেশনের জন্য ব্যবহৃত হয়। কনস্ট্রাক্টরের সুবিধা হচ্ছে যখন কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা হয় তখন তাকে কল করা হয়। তার কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিই। কনস্ট্রাক্টরের নাম ক্লাসের নাম অনুযায়ী হবে। কনস্ট্রাক্টর কোনো কিছুকে রিটার্ন করতে পারবে না, তার মানে তার ভয়েড বা ইন্টিজার এরকমের কোনো কিছু তার পূর্বে থাকবে না। বাই ডিফল্ট সি শার্প ক্রিয়েট ডিফল্ট কনস্ট্রাক্টর ইন্টারনালি। এরপর রয়েছে কনস্ট্রাক্টর, যে কনস্ট্রাক্টরের নো আর্গুমেন্ট, কোনো আর্গুমেন্ট থাকবে না এবং নো বডি, তাকে আমরা বলবো হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। আর কনস্ট্রাক্টর যার আর্গুমেন্ট থাকবে তাকে আমরা বলবো প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। তা আমরা জানি কোনটাকে আর্গুমেন্ট বলে কোনটাকে আর্গুমেন্ট বলে না, এটা কিন্তু আমরা পূর্বের অধ্যায়ে শিখেছি। কনস্ট্রাক্টর বাই ডিফল্ট পাবলিক হবে। এছাড়াও আমরা প্রাইভেট কনস্ট্রাক্টর তৈরি করতে পারি। এই হচ্ছে আমাদের কনস্ট্রাক্টরের বৈশিষ্ট্য। এই সকল পয়েন্টগুলোকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা কনস্ট্রাক্টর তৈরি করতে পারবো একটি ক্লাসের মধ্যে। তা কনস্ট্রাক্টর ব্যবহার করে একটি প্রোগ্রাম দেখি আমরা। আমরা টাইপ অফ কনস্ট্রাক্টর, কি কি ধরনের কনস্ট্রাক্টর রয়েছে সেটা দেখি আগে। ডিফল্ট কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, কপি কনস্ট্রাক্টর, প্রাইভেট কনস্ট্রাক্টর, স্ট্যাটিক কনস্ট্রাক্টর। কিভাবে কনস্ট্রাক্টর তৈরি করব, খুব ইজি এক্সাম্পল তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যে ক্লাসের নাম নিলাম কার, এরপরে এই ক্লাসটার একটি ভেরিয়েবল নিলাম স্ট্রিং টাইপের যার নাম হচ্ছে মডেল। আর কনস্ট্রাক্টরটা হচ্ছে এই, কনস্ট্রাক্টরটা হচ্ছে আমাদের এই। যে কি লিখলাম, পাবলিক কার, ক্লাসের নাম হচ্ছে কার, এই মেথডটার নাম হচ্ছে কার। তাহলে কি আমাদের, আমরা জানি যে কনস্ট্রাক্টর ক্লাসের নাম যা মেথডের নাম তাই হতে হবে। তারপর ব্র্যাকেট দিলাম, এখানে এই মডেলটার মধ্যে একটি স্ট্রিংটাকে রাখলাম, আর কোনো কাজই কিন্তু নেই। এরপরে মেইন ফাংশন আমাদের এখানে কি করলাম, এই কার ক্লাসের একটি অবজেক্ট ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে ফোর্ড নামে। এরপরে আউটপুটে আমরা কি করলাম, এই অবজেক্টের সাহায্যে এই যে ভেরিয়েবলটাকে আমি কল করলাম। তাহলে কি হবে, যখন এটাকে আমি কল করব তখন কি পাবো, আমরা এই স্ট্রিংটাকে পাবো। তাহলে আউটপুটে আমি পাবো এই স্ট্রিংটা পাবো। এটাই হচ্ছে আমাদের খুব সহজভাবে কনস্ট্রাক্টরের ব্যবহার। ক্লাসের নাম যা কনস্ট্রাক্টর মেথডের তাই নাম হবে। এবং কি করলাম, যখন আমরা অবজেক্ট ডিক্লেয়ার করলাম তারপরে কিন্তু এটাকে শুধুমাত্র এটার মাধ্যমে আমি এর একটি ভেরিয়েবলকে আমি কল করলাম। এরপরে দেখব যে ডিস্ট্রাক্টর কি জিনিস। কনস্ট্রাক্টর দেখলাম, ডিস্ট্রাক্টর কি জিনিস। যখন ক্লাস ক্লোজ হওয়ার সাথে সাথে ক্লাসের ইনস্ট্যান্স গুলো অপসারণ হওয়ার কৌশলই হচ্ছে ডিস্ট্রাক্টর। আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে কি করি, আমরা অবজেক্টকে আমরা ক্রিয়েট করি। ডিস্ট্রাক্টর গুলো কি হয়, যে যখন আমরা থাকে তখন ক্লাস যখন ক্লোজ হওয়ার সাথে সাথেই ক্লাসের ইনস্ট্যান্স মানে হচ্ছে যে অবজেক্ট গুলো অপসারণ হওয়ার কৌশলটাই হচ্ছে কিন্তু ডিস্ট্রাক্টর। ডিস্ট্রাক্টরের মাধ্যমে মেমোরিকে ক্লিন রাখা যায় এবং প্রোগ্রামের সকল ইনস্ট্যান্স মানে অবজেক্টকে রিমুভ করা যায়। এছাড়াও যদি আমরা কোনো প্রোগ্রামের মাধ্যমে ব্যয়বহুল এক্সটার্নাল রিসোর্সকে ব্যবহার করি, সেটা হতে পারে খুব বড় ধরনের ফাইল, হতে পারে ইমেজ, হতে পারে, তবে ডিস্ট্রাক্টর ব্যবহার করে আমরা সেই মেমোরিকে ফ্রি করতে পারি।
তা কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখি যে কি কি ধরনের আমাদের ক্যারেক্টারিস্টিক্স ডিস্ট্রাক্টরের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে। নাম্বার 1, যে একটি ক্লাসে ডিস্ট্রাক্টর ইউনিক, অর্থাৎ একটির বেশি ডিস্ট্রাক্টর ক্লাস থাকবে না। অবশ্যই কি একটি ক্লাসে থাকতে হবে একটি ডিস্ট্রাক্টর। এরপরে যদি দেখি কোনো রিটার্ন টাইপ থাকবে না এবং ক্লাসের নাম অনুযায়ী হবে, তো অবশ্যই কনস্ট্রাক্টর যেহেতু ক্লাসের নাম অনুযায়ী, ডিস্ট্রাক্টরও নাম অনুযায়ী, কিন্তু কি শুধু মনে রাখতে হবে ডিস্ট্রাক্টরের নামের পূর্বে এই সিম্বলটা পূর্বে ব্যবহৃত হবে, এই টিল্ড সিম্বলটাকে আমরা ব্যবহার করব, তাহলেই আমাদের মনে হবে কি আমরা চিনতে পারবো যে এটা হচ্ছে একটি ডিস্ট্রাক্টর। তারপরে ডিস্ট্রাক্টর কোনো প্যারামিটার ও মডিফায়ারকে অ্যাকসেপ্ট করে না, প্যারামিটার এবং মডিফায়ারকে সে অ্যাকসেপ্ট করবে না। তারপরে হচ্ছে ডিস্ট্রাক্টরকে স্ট্রাকচারের মধ্যে ডিফাইন করা যায় না, শুধু ক্লাসের মধ্যে ডিফাইন করা যায়, যে আমরা স্ট্রাকচার পড়বো একটু পরেই। এরপরে আমরা দেখব যে এটাকে ওভারলোড বা ইনহেরিট করা যায় না। ওভারলোড মানে রিপিটেশন, আর ইনহেরিট মানে যদি তার বৈশিষ্ট্য অন্য কোথা থেকে যদি ধারণ করাতে চাই, এটাও আমাদের পরবর্তী অধ্যায়ে রয়েছে, সেটাকে আমরা বিস্তারিত জানবো। ইট ইজ কল্ড হোয়েন প্রোগ্রাম এক্সিস্ট, খুব গুরুত্বপূর্ণ একটি কথা, এটা ডাকা হয় যখন প্রোগ্রামটা যখন শেষ হয়, কমপ্লিট হয়। এছাড়াও ডিস্ট্রাক্টর কল্ড সে ফাইনালাইজ মেথডকে সে ব্যবহার করে ইন্টারনালি। এই হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স। এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা মনে রাখলে এটাকে আমরা ব্যবহার করতে পারবো। আমরা একটু ব্যবহার করি। তো আমরা এখানে যে প্রোগ্রামটা, এখানে কনস্ট্রাক্টর রয়েছে, ডিস্ট্রাক্টর রয়েছে, এটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর, যেহেতু আমাদের ক্লাসের নাম হচ্ছে ফার্স্ট, কনস্ট্রাক্টরের নাম হচ্ছে ফার্স্ট। তো আমি একটু আগে বলেছি ডিস্ট্রাক্টরের আগে টিল্ড সিম্বল ব্যবহার করব এবং ক্লাসের নাম অনুযায়ী ব্যবহার করব, দুটো জিনিসই পাচ্ছি। এটি হচ্ছে আমার ডিস্ট্রাক্টর। এরপরে আমি কি করলাম, অন্য একটি ক্লাসে চলে গেলাম, যে ক্লাসটার নাম হচ্ছে প্রোগ্রাম ক্লাস। তো এখানে আমি এই ফার্স্ট ক্লাসের একটি অবজেক্ট নিলাম। যখন অবজেক্ট নিলাম তখন কি ডিফল্ট কনস্ট্রাক্টর সে কল হয়েছে। যখন এই কমপ্লিট যখন হয়েছে, কখন ডিস্ট্রাক্টরটা কল হয়েছে, ডিস্ট্রাক্টর তখনই কল হয়েছে যখন এই প্রোগ্রামটা এক্সিকিউশন কমপ্লিট হয়েছে। তাহলে আমরা আউটপুটে কি পাবো, প্রথমে আমরা পাবো হচ্ছে এই মেসেজটি পাবো, এই, আর হচ্ছে এরপরে আমরা পাবো হচ্ছে এইটি। তার মানে এই প্রোগ্রামটার মধ্যে আমরা কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর দুটোকেই আমি দেখিয়েছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে মেনশন দ্য ইউজ অফ স্ট্যাটিক মেম্বারস অফ সি শার্প ক্লাস। আমরা স্ট্যাটিক মেম্বার দেখব। তা আমাদের জানা দরকার যে স্ট্যাটিক ক্লাস কি কি জিনিসকে সে করতে পারে। স্ট্যাটিক ক্লাস স্ট্যাটিক ডেটা মেম্বার, স্ট্যাটিক মেথড এবং স্ট্যাটিক কনস্ট্রাক্টর কে সে ধারণ করতে পারে। সে এবং এছাড়াও আছে কি, it is not allowed to create object, স্ট্যাটিক ক্লাসের অবজেক্ট ক্রিয়েটটাকে কিন্তু অ্যালাউ করে না। স্ট্যাটিক ক্লাসগুলো কি সিল্ড করা থাকে, এটাকে ইনহেরিট করা যাবে না অন্য ক্লাস থেকে। সিনট্যাক্স, আমরা সিনট্যাক্স জানি, যেহেতু আমাদের এখানে রয়েছে কি স্ট্যাটিক মেম্বার। স্ট্যাটিক মেম্বার আমাদের জানতে হলে কিন্তু আমাদের স্ট্যাটিক ক্লাস সম্পর্কে আমাদের জানতে হবে। স্ট্যাটিক ক্লাসের মধ্যে কি থাকবে, স্ট্যাটিক মেম্বারগুলো থাকবে। তাহলে আমরা স্ট্যাটিক, তারপরে ক্লাসের নাম থাকবে, তারপরে পাবলিক স্ট্যাটিক নেম অফ ডেটা মেম্বার্স, মানে আমাদের ভেরিয়েবল গুলো থাকবে, আর থাকবে স্ট্যাটিক মেথড থাকবে, আর এখানে কোড থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স। তাহলে এটার মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা স্ট্যাটিক ডেটা মেম্বারগুলোকে কিন্তু আমরা পাবো কোথায়, স্ট্যাটিক ক্লাসের মধ্যে কিন্তু আমরা পাবো। স্ট্যাটিক মেম্বারের ব্যবহার দেখব কিভাবে। স্ট্যাটিক ক্লাসের মধ্যে দুটি ক্লাসের জন্য নেওয়া হয়েছে, একটি হচ্ছে স্ট্যাটিক ক্লাস অথর, আর একটি হচ্ছে আমাদের যে মেইন মেথডটি যেখানে থাকবে। তো এখানে স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবল যেগুলো, সেগুলো স্ট্যাটিক ডেটা মেম্বার নিলাম আমরা, এগুলো মান দিয়ে দিলাম। আর হচ্ছে একটি মেথড নিলাম স্ট্যাটিক টাইপের,
একটা মেসেজকে শুধুমাত্র সে শো করলো, আর কিন্তু কোনো কাজই নেই। এরপরে আমরা বলেছি যে এটার কিন্তু অবজেক্টকে কিন্তু ডিক্লেয়ার করা যাবে না, তাহলে এটাকে আমরা কিভাবে কল করব? এটাকে কল করতে হবে হচ্ছে আমাদের ক্লাস নেম অথর ডট মেথড নেম, এছাড়া আমাদের কোনো ওয়ে কিন্তু নেই। তাহলে আমরা অথর হচ্ছে আমাদের এই ক্লাসটার নাম, আর ডিটেইলস হচ্ছে এই মেথডের নাম। তাহলে এটাকে আমি যদি কল করি, কল করলে কি হবে? কল করার পরে কিন্তু সে আমাদেরকে এই মেসেজটা দেখাবে। এরপরে আমরা যেটা করতে পারি, এই মেম্বারগুলোকে আমরা আউটপুটে দেখাতে পারবো এই কনসোল ডট রাইট লাইনের মাধ্যমে। তখন আমরা কি করব, এই যে অথর হচ্ছে ক্লাসের মাধ্যমে এটাকে আমরা কল করতে পারবো ক্লাস নেম ডট মেম্বার নেম। তাহলে কি আমরা আউটপুটে আমরা এই মানগুলোকে আমরা কিন্তু পাবো। তাহলে আমরা দেখলাম কি যে অন্য একটি ক্লাসের মধ্যে কিন্তু অবজেক্ট ডিক্লেয়ার ব্যতি রেখে আমরা সেই ক্লাসের নাম দিয়ে কিন্তু এবং ডট ব্যবহার করে তার ভেরিয়েবল ডেটা মেম্বারগুলো এবং মেথডকে আমরা কল করলাম। এভাবেই আমরা স্ট্যাটিক মেম্বারকে আমরা ব্যবহার করব। এরপরে দেখব যে আসলে কিভাবে স্ট্রাকচার সম্পর্কে আমরা জানবো। আমরা অ্যারে অধ্যায়টা আমরা পড়েছিলাম। অ্যারে আসলে কি ছিল? একই টাইপের অনেকগুলো ভেরিয়েবল ছিল, আর স্ট্রাকচার হচ্ছে ভিন্ন ভিন্ন টাইপের অনেকগুলো ভেরিয়েবল গুলোকে আসলে একটা সিঙ্গেল ইউনিটে রূপান্তরিত করা যায়, এবং স্ট্রাকচারটা হচ্ছে ভ্যালু টাইপ। এবং এই স্ট্রাকচারটাকে যখন আমরা ব্যবহার করব তার সিনট্যাক্সের ক্ষেত্রে আমাদের অবশ্যই আমরা স্ট্রাক্ট আমরা কিওয়ার্ডকে ব্যবহার করব। তারপরে আমরা স্ট্রাকচারের একটি নাম থাকবে আমাদের, তারপরে আমাদের ফিল্ড থাকবে, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর থাকতে পারে, কনস্ট্যান্ট থাকতে পারে, প্রপার্টিজ থাকতে পারে, ইন্ডেক্স থাকতে পারে, ইভেন্টস, মেথডস ইত্যাদি এগুলো থাকতে পারে। এখানে একটা এক্সাম্পল দেখিয়েছি যে স্ট্রাক্ট একটি কিওয়ার্ড থাকবে আমাদের, তারপরে স্ট্রাকচারের একটি নাম থাকবে, তারপরে আমাদের তার মধ্যে যে এলিমেন্টগুলো আর কি সেগুলো থাকবে, ডিফারেন্ট টাইপস অফ ডেটা টাইপ যেগুলো সেগুলো থাকবে। যেমন এখানে রয়েছে কি স্ট্রিং রয়েছে, আবার ইন্টিজার টাইপেরও কিন্তু রয়েছে। তো একটি প্রোগ্রাম দেখি স্ট্রাকচার ব্যবহার করে। তা আমি এখানে তোমাদের জন্য পাবলিক টাইপের একটি স্ট্রাকচার নিয়েছি, যার মধ্যে কি রয়েছে স্ট্রিং টাইপের রয়েছে ডেটা এলিমেন্ট রয়েছে, তারপরে রয়েছে ইন্টিজার টাইপের রয়েছে। তার মানে ভিন্ন ভিন্ন টাইপের টাইপটাকে সে স্ট্রাকচার কি করতে পারে, সে একটা ইউনিটে কিন্তু পরিণত করে। এরপরে কি করলাম, যে আমাদের আরেকটি মেইন যে ক্লাসটা কি নিলাম, এরপরে পার্সন ক্লাসের একটি টাইপ নিলাম p1। p1 এর মাধ্যমে আমি এগুলোকে কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। তাহলে p1.name একটি মান দিতে পারবো, p1.age একটি মান দিতে পারবো। এরপর এটাকে আমি আবার আউটপুটে দেখালে পরে আমরা এই ধরনের একটি আউটপুট আমরা জেনারেট করতে পারবো। তাহলে কিভাবে স্ট্রাকচার ব্যবহার করে তার মেম্বারগুলোকে অ্যাক্সেস করা যায় সেটা আমরা দেখলাম, এবং সেটাকে আমরা আউটপুটে দেখাতে পারবো। এরপরে স্ট্রাকচারে যদি আমরা ফিচারগুলো দেখি, তাহলে আমরা দেখতে পাবো কি স্ট্রাকচার হচ্ছে ভ্যালু টাইপ, এবং এটিকে আমরা স্ট্রাক কিওয়ার্ড ব্যবহার করি। এটাকে আমরা ইনিশিয়ালাইজ আমরা কনস্ট্রাক্টর বা আমরা ডিস্ট্রাক্টর হিসাবে আমরা করতে পারি না, স্ট্যাটিক হিসাবে করতে পারি না। এবং এখানে যেগুলো থাকবে ফিল্ড থাকবে, তারপর প্রপার্টিজ থাকবে, মেম্বার ফাংশন থাকবে, অপারেটরস থাকবে, কনস্ট্রাক্টর থাকবে। তারপরে স্ট্রাকচারের ডিফল্ট কনস্ট্রাক্টর থাকতে পারবে না, এবং ডিস্ট্রাক্টরটাকে সে ডিস্ট্রাক্টর এটি আমাদের শুধুমাত্র কি প্যারামিটার কনস্ট্রাক্টর গুলোকে সে অ্যালাউ করবে, স্ট্রাকচারকে ইনহেরিট করা যায় না। তারপরে হচ্ছে এটাকে আমরা ইন্টারফেসের মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। স্ট্রাকচারকে আমরা উইথাউট নিউ কিওয়ার্ড ছাড়া এটাকে আমরা এটাকে ইউজ করতে পারবো যখন এটাকে আমরা অবজেক্ট ডিক্লেয়ার করব। নিউ কিওয়ার্ড ব্যতি রেখে আমরা করতে পারবো। আমরা যদি পার্থক্যটা দেখি স্ট্রাকচার এবং
এক্সপ্লেন ক্লাস এবং ভার্সাস স্ট্রাকচারের। তো প্রথমেই আমরা দেখব যে ক্লাস হচ্ছে কিন্তু আমাদের রেফারেন্স টাইপ আর স্ট্রাকচার হচ্ছে ভ্যালু টাইপ। তারপরে ক্লাসের অবজেক্টগুলো হিপে জমা হয়, যে এই যে হিপ, আর স্ট্রাকচারের জমা হয় হচ্ছে স্ট্যাকের মধ্যে। তারপরে এটাকে ইনহেরিট করা যায় অন্য ক্লাস থেকে, আর স্ট্রাকচারকে ইনহেরিট করা যায় না, সে সাপোর্ট করে না। সব ধরনের কনস্ট্রাক্টরকে সাপোর্ট করে ক্লাস, আর এখানে শুধুমাত্র প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরকে সাপোর্ট করে। ডিস্ট্রাক্টর সাপোর্ট করে কিন্তু স্ট্রাকচার ডিস্ট্রাক্টরকে সাপোর্ট করে না, ইতিপূর্বে আমরা দেখেছি তার যে সকল ফিচারগুলো রয়েছে। এছাড়াও রয়েছে যে মেম্বার ভেরিয়েবলগুলো ইনিশিয়ালাইজ করা যায় সরাসরি, এখানে সরাসরি ইনিশিয়ালাইজ করা যায় না। তারপর এখানে অ্যাবস্ট্রাক্ট, ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিক্লেয়ার করা যায়, আর এখানে অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিক্লেয়ার করা যায় না, মার্ক করা যায় না। এরপরে আমরা ক্লাসে যখন আমরা নিউ কিওয়ার্ড ব্যবহার করে কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। অবজেক্টকে আমরা যখন ক্রিয়েট করব ক্লাসে, তখন আমাদের নিউ কিওয়ার্ডকে ব্যবহার করতে হয়। আর এখানে আমরা নিউ কিওয়ার্ড ব্যতি রেখেই কিন্তু আমরা স্ট্রাকচারের অবজেক্টকে আমরা ক্রিয়েট করতে পারি। তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া রয়েছে, এগুলো তোমরা বাসায় বসে করবে এবং তোমাদের শ্রেণী শিক্ষক বিষয়গুলো দেখবে। তা তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, জানাতে পারো। এবং এই ভিডিওটি তোমরা দেখতে চাইলে এই skills.gov.bd তে যেতে পারো, বা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে। এবং ক্লাস শুরু হওয়ার প্রথমে ইন্টারাপ্ট হওয়ার জন্য আমি ধন্যবাদ। তা আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করছি।